নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন এবং এর সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের এক্সামের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 1947 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সময় সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 1947 সাল অর্থাৎ স্বাধীনতার সময়। তো 1947 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন হচ্ছে রাসবিহারী বোস, রাসবিহারী ঘোষ। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য প্রবলেম অফ দ্য ইস্ট এই গ্রন্থের লেখক কে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দ্য প্রবলেম অফ দ্য ইস্ট এই গ্রন্থের লেখক হচ্ছে লর্ড কার্জন। অপশন সি। তো লর্ড কার্জন দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটি লিখেছিলেন। এটি 1894 সালে প্রকাশিত হয়েছিল। বইটি একটি পরিবর্তিত আন্তর্জাতিক ল্যান্ডস্কেপের মধ্যে জাপান, কোরিয়া এবং চীনের সমসাময়িক অবস্থা উপস্থাপন করে। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ শাসনের কোন কমিশন ফেমিন কোড প্রস্তুত করে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, স্ট্র্যাচি কমিশন। তো এটি 1878 সালে স্যার রিচার্ড স্ট্র্যাচির সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। কমিশনটি হচ্ছে দুর্ভিক্ষের পরিস্থিতিতে খাদ্য বাণিজ্যে রাষ্ট্রের হস্তক্ষেপের সুপারিশ করেছিল। স্ট্র্যাচি কমিশন সেই সুপারিশ নিয়ে এসেছিল, যার ভিত্তিতে একটি দুর্ভিক্ষ কোড তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বোদয় এবং ভূদান আন্দোলনের সাথে জড়িত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো সর্বোদয় এবং ভূদান আন্দোলনের সাথে জড়িত ছিলেন হচ্ছে বিনোবা ভাবে। অপশন সি। তো বিনায়ক নরহরি বিনোবা ভাবে ছিলেন অহিংসা এবং মানবাধিকার পূজারী। 1895 সালে 11 সেপ্টেম্বর বিনোবা ভাবে মহারাষ্ট্রের রায়গড়ের গাগডে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1951 সালে ভাবে তেলেঙ্গানার পোচামপল্লীতে ভূদান আন্দোলন শুরু করেন। আর এই আন্দোলনে ভূমির মালিকরা ভূমিহীনকে জমি উপহার দিচ্ছিল। এই আন্দোলন 13 বছর ধরে চলেছিল। তিনি সেই সময়কালে সমগ্র ভারত ভ্রমণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, মুঘল আমলে কে অথর্ববেদকে পার্সি ভাষায় অনুবাদ করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো মুঘল আমলে অথর্ববেদকে পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন হচ্ছে হাজি ইব্রাহিম সরহিন্দি। অপশন বি। তো মুঘল আমলে অথর্ববেদ অনুবাদ করেছিলেন হাজি ইব্রাহিম সরহিন্দি। আকবরের সময়কাল এ ফার্সি সাহিত্যের নবজাগরণ নামে পরিচিত ছিল। আকবরের শাসনকালে অনুবাদের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। মহাভারত, রামায়ণ, অথর্ববেদ, ভাগবত গীতা এবং পঞ্চতন্ত্র সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আকবরের সময়কালে হচ্ছে এই অনুবাদগুলি হয়েছিল। নেক্সট প্রশ্ন, 1892 সালে ব্রিটেনের হাউস অব কমন্সে কোন ভারতীয় নির্বাচিত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 1892 সালে ব্রিটেনের হাউস অব কমন্সে যে ভারতীয় যিনি নির্বাচিত হয়েছিলেন তার নাম হচ্ছে দাদাভাই নওরোজি। অপশন ডি। তো দাদাভাই নওরোজি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ সংসদের সদস্য হন। 1892 সালের সাধারণ নির্বাচনে তিনি ফিন্সবারি সেন্ট্রাল থেকে লিবারেল পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন প্রথম ব্রিটিশ ভারতীয় সংসদ সদস্য। নেক্সট প্রশ্ন, মারাঠারা যে রাজস্ব নিজেদের সুরক্ষার জন্য আরোপ করেছিলেন সেটার নাম কি ছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন বি, চৌথ। তো চৌথ ছিল হচ্ছে 14 শতকের গোড়ার দিকে ভারতীয় উপমহাদেশে মারাঠা সাম্রাজ্য কর্তৃক আরোপিত একটি নিয়মিত কর বা শ্রদ্ধা। চৌথ ছিল একটি বার্ষিক কর যা রাজস্ব বা পণ্যের নামমাত্র 25% ধার্য করা হতো। নামমাত্র মুঘল শাসনের অধীনে থাকা জমিগুলিতে চৌথ ধার্য করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, করমণ্ডল উপকূল থেকে যে প্রধান দ্রব্যটি ডাচেরা রপ্তানি করত সেটা কি ছিল? তো ডাচরা হচ্ছে করমণ্ডল উপকূল থেকে কাপড়কে রপ্তানি করত।
নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট অসুস্থ অবস্থার পর আরোগ্য লাভ করেন এবং খোয়াজা মুঈনুদ্দিন চিশতির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কর্ণে মুক্তোর কুণ্ডল ধারণ করতেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আসতে পারে পরীক্ষায়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান বি, মুঘল সম্রাট আকবর, ভুল বললাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লির লাল কেল্লায় আইন এর বিচারে বন্দী ছিলেন না? কোনটা ছিলেন না? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মোহন সিং, ইনি হচ্ছে ছিলেন না। নেক্সট প্রশ্ন, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রচয়িতাকে? এই প্রশ্নটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, অনেকবার রিপিট হয়। তো চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। তো নৃত্যনাট্য চিত্রাঙ্গদা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য। 1936 সালে কলকাতায় অভিনয়ের উদ্দেশ্যে প্রকাশিত এই নৃত্যনাট্যটির সঙ্গে 1892 সালে রচিত চিত্রাঙ্গদা কাব্যনাট্যের বিষয়বস্তু ও তত্ত্ব এক ও অভিন্ন। নেক্সট প্রশ্ন, রুমটেক মনেস্ট্রি এটা কোথায় অবস্থিত? তো রুমটেক মনেস্ট্রি হচ্ছে, মনে রাখবে, এটা সিকিম রাজ্যে অবস্থিত। তো রুমটেক মঠ হচ্ছে ভারতের সিকিম রাজ্যের অন্তর্গত গ্যাংটক শহরে অবস্থিত একটি তিব্বতী বৌদ্ধ মঠ। এই মঠ 16শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কে তার বাবার অভিযানের সময় সামরিক শিবিরেই জন্মগ্রহণ করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অমোঘবর্ষ। তো প্রথম অমোঘবর্ষ রাষ্ট্রকূট রাজবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট এবং মধ্যযুগের প্রথম দিকের ভারতের অন্যতম উল্লেখযোগ্য সম্রাট ছিলেন। নেক্সট প্রশ্ন, চীন পর্যটক হিউয়েন সাং কোন বিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হিউয়েন সাং তোমরা তো সবাই জানো কার শাসনকালে এসেছিল, এটা তোমরা কমেন্টে জানাবে। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিল, এটা তোমরা কমেন্টে জানাবে। আর এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, নালন্দা। তো চীনা পর্যটক হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। তো তিনি বর্তমান ভারতের বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 বছর অধ্যয়ন করেন। হিউয়েন সাং নালন্দায় যুক্তিবিদ্যা, ব্যাকরণ, সংস্কৃত এবং বৌদ্ধ দর্শন সহ বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করেছিলেন। নেক্সট প্রশ্ন, ব্লু ওয়াটার পলিসির সঙ্গে সংযুক্ত, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের রিসেন্টলি যে ফুড এসআই পরীক্ষা হলো সেখানে এই প্রশ্নটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট। তোমাদেরও নেক্সট পরীক্ষায়, তোমাদের যে ক্লার্কশিপ পরীক্ষা সেখানেও আসতে পারে। তো ভালো করে মনে রাখবে, ব্লু ওয়াটার পলিসির সাথে সংযুক্ত হচ্ছে ডি আলমেইডা, অর্থাৎ ফ্রান্সিসকো ডি আলমেইডা। তো ফ্রান্সিসকো ডি আলমেইডা নীল জলের নীতি বা যেটা কার্টার সিস্টেম বলা হয় সেটা চালু করেছিলেন। এই নীল জল নীতি ছিল ভারতীয় ভূমিতে দুর্গ নির্মাণের পরিবর্তে সমুদ্রে শক্তিশালী হওয়া। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ফ্রান্সিসকো ডি আলমেইডা। নেক্সট প্রশ্ন, টিপু সুলতানের বিরুদ্ধে ত্রিশক্তি জোট কোন গভর্নর জেনারেল গড়েছিলেন? তো টিপু সুলতানের বিরুদ্ধে ত্রিশক্তি জোট যে গভর্নর জেনারেল গড়েছিলেন তার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কাকে স্বর্গ থেকে আসা জেনারেল বলা হতো? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, লর্ড ক্লাইভকে হচ্ছে স্বর্গ থেকে আসা জেনারেল বলা হতো। নেক্সট প্রশ্ন, 1802 সালে বেসিনের চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। বেসিনের চুক্তি কত সালে হয়েছিল এই সালটা অনেকবার আসে। তো 1802 সালে বেসিনের চুক্তি যেটা হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে ইংরেজ এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। তো 1802 সালে পেশোয়া বাজিরাও দ্বিতীয় হোলকারদের প্রধানের কাছে পরাজিত হন। এই কঠিন সময়ে পেশোয়ারা হোলকারদের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে সাহায্য ও সুরক্ষা চেয়েছিল। অতএব দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই বেসিনের চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1802 সালে। ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম রেল লাইন পাতা হয় কার আমলে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় আসে। তো ভারতে প্রথম রেল লাইন পাতা হয়েছিল হচ্ছে লর্ড ডালহৌসির আমলে। তো লর্ড ডালহৌসি 1848 সালে ভারতের গভর্নর জেনারেল হিসেবে কাজ করার জন্য ভারতে আসেন। তিনি অনেক রাজ্য যেমন সাতারা, সম্বলপুর, নাগপুর এবং ঝাঁসির ডক্ট্রিন অফ ল্যাপসের অধীনে যুক্ত করেন।
তিনি ভারতের রেলপথ চালু করেন এবং 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল লাইন চালু করেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় হচ্ছে আলেকজান্ডার কানিংহামকে। তো ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের প্রথম মহাপরিচালক আলেকজান্ডার কানিংহামকে প্রায়শই ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদের HSK বা C4 প্রকারের সালোকসংশ্লেষ হয়? এটাও অনেকবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, আখ। আখ গাছে এই প্রকারের সালোকসংশ্লেষ হয়। নেক্সট প্রশ্ন, বোটুলিজম রোগটি নিম্নলিখিত কোন কারণে হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, নিমাটোড নাকি ফাঙ্গাসের কারণে? তো বোটুলিজম রোগটি হচ্ছে মনে রাখবে একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। নেক্সট প্রশ্ন, অচিরাচরিত প্রথায় উৎপন্ন বিদ্যুৎ শক্তি হলো কোনটি? তো অপশনগুলির মধ্যে অচিরাচরিত শক্তিতে উৎপন্ন বিদ্যুৎ শক্তি হচ্ছে জৈব শক্তি, অপশন সি। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি? এটা অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে মোট 31 জোড়া। আর তোমরা কমেন্টে জানাবে যে মানুষের শরীরে করোটিয় স্নায়ুর সংখ্যা কত জোড়া, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। তো মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। সুষুম্না স্নায়ু শরীর এবং মেরুদণ্ডের মধ্যে মধ্যস্থতা বা যোগাযোগ রক্ষাকারী হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন, কার্বনের কেলাসাকার অ্যালোট্রপের নাম কি? অর্থাৎ কেলাসাকার যার একটি আকার রয়েছে সেটার নাম কি? তো অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, হীরা। হীরা হচ্ছে কার্বনের কেলাসাকার একটি অ্যালোট্রপ বা রূপভেদ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ডিসি মোটরের গতিকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়? তো ডিসি মোটরের গতিকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় হচ্ছে থাইরিস্টার, অপশন বি। নেক্সট প্রশ্ন, কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে হয় যখন তার এর কাইনেটিক এনার্জি দ্বিগুণ হয়, এর পোটেনশিয়াল এনার্জি দ্বিগুণ হয়, নাকি ভরবেগ দ্বিগুণ হয়, নাকি ত্বরণ দ্বিগুণ হয়? তো কোনটা সঠিক অ্যান্সার হবে? এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে, একটু ডিফিকাল্ট, কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো কোনো বস্তুর বেগ দ্বিগুণ হবে যখন তার ভরবেগ দ্বিগুণ হবে। তো কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে তাহলে তার বেগও দ্বিগুণ হয়ে যাবে। একটি বস্তুর ভরবেগের সূত্র আমরা জানি যে P = m×v। m হচ্ছে বস্তুর ভর আর v হচ্ছে বস্তুর বেগ। যেখানে এই যে দেখো লেখা রয়েছে m হচ্ছে বস্তুর কণার ভর আর v হচ্ছে বস্তু কণার বেগ। তো ভরবেগ হলো গতিবেগের সাথে সরাসরি সমানুপাতিক। তাই যখন একটি বস্তুর ভরবেগকে দ্বিগুণ করা হয় তখন তার গতিবেগও দ্বিগুণ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? তো অপশনগুলোর মধ্যে প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম এগুলো হচ্ছে হাইড্রোজেনের 3টি আইসোটোপ, একমাত্র অপশন বি ইরিডিয়াম বাদে। আর ইরিডিয়াম হচ্ছে একটি রাসায়নিক উপাদান যার প্রতীক হচ্ছে IR, আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 77। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণ করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, 324 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো পুষ্যবুদ্ধি বংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল হচ্ছে 647 খ্রিস্টপূর্বাব্দে। তো হর্ষবর্ধন প্রায় 41 বছর ধরে বর্ধন রাজবংশের দীর্ঘ শাসনের পর প্রায় 57 বছর বয়সে 647 খ্রিস্টাব্দে মারা যান। সাহসী, বিশিষ্ট এবং শক্তিশালী শাসক হর্ষ 647 খ্রিস্টাব্দে মারা যান এবং সমগ্র বর্ধন রাজবংশের অবসান ঘটে। নেক্সট প্রশ্ন, রবার্ট ক্লাইভের এলাহাবাদ চুক্তির পরে কে বাংলার ডেপুটি দেওয়ান নিযুক্ত হন? তো রবার্ট ক্লাইভের এলাহাবাদ চুক্তির পর বাংলার ডেপুটি দেওয়ান হিসাবে নিযুক্ত হয়েছিলেন হচ্ছে মোহাম্মদ রেজা খান। নেক্সট প্রশ্ন, বিনোবা ভাবে ছিলেন একজন একক সত্যাগ্রহের প্রথম সত্যাগ্রহী, তো দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন? তো এই প্রশ্নটা তোমাদের আগেও করানো হয়েছিল, ইম্পর্টেন্ট।
তো সঠিক অ্যান্সার হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনকে নিম্নলিখিত কোন রাজনৈতিক সংস্থাগুলি সমর্থন করেনি? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ওপরের সবগুলি, অর্থাৎ এগুলো কোনো পার্টি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সম্পূর্ণ তদন্তের উদ্দেশ্যে নিম্নলিখিত কোন কমিশনটি নিযুক্ত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তদন্ত করার জন্য যে কমিশনটি নিযুক্ত হয়েছিল সেটার নাম হচ্ছে হান্টার কমিশন, অপশন এ। তো হান্টার কমিশন সম্পাদনা 1919 সালের 14 অক্টোবর ভারতের সেক্রেটারি অফ স্টেট এডউইন মন্টাগু কর্তৃক জারি করা আদেশের উপর ভারত সরকার পাঞ্জাবের ঘটনাগুলির তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়। পাঞ্জাবের ঘটনা অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের ঘটনার কথা এখানে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবেন, ক্যাবিনেট মিশনে হচ্ছে মোট 3 জন সদস্য ছিলেন, আর এই 3 জন সদস্যের নাম হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং প্যাট্রিক লরেন্স। আর এখানে র্যাডক্লিফ, ইনি হচ্ছে এই মিশনের সদস্য ছিলেন না। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, র্যাডক্লিফ। নেক্সট প্রশ্ন, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন পাশের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট। তো 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন পাশের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে লয়েড জর্জ, অপশন এ। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের বোম্বেতে মহাদেব গোবিন্দ রানাডেকে কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার জন্য প্রভাবিত করেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন, 1885 সালে কে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 1885 সালে ফিরোজ শাহ মেহতা বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তো বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং এবং বদরুদ্দিন তৈয়বজি, আর এটা হচ্ছে 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করেন? এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন 1939 সালে। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের ফরওয়ার্ড ব্লক হলো একটি রাজনৈতিক দল যা 3 মে 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বারা উত্তরপ্রদেশের মাকুর উন্নাওতে গঠিত হয়েছিল, যিনি 29 এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব থেকে পদত্যাগ করেছিলেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা অনেকবার পরীক্ষায় আছে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদ হচ্ছে গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।